এবার উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে পদত্যাগ করতে বললেন এনসিপি নেত্রী। মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে, আমরা প্রত্যেকে এই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে। না উপদেষ্টা পরিষদে যারা আছেন সবচেয়ে বেশি যে লোকটা গালি খায় কে সে লোকটা? আসিফ নজরুল। দেখেছেন কখনো আপনার মতো এরকম কুরুচিপূর্ণ স্ট্যাটাস লিখতে? দেখেছেন কখনো? সারা জীবন জামাতের বিরুদ্ধে কলাম লিখেছেন, সারা জীবন ডেইলি স্টারে, প্রথম আলোতে জামাতের বিরুদ্ধে কলাম লিখেছেন এই আসিফ নজরুল। এই আসিফ নজরুল মাহফুজ আলম জামাতেরকে পাকিস্তানের কাছে উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তার ফেসবুক পোস্ট নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তিনি জামাতকে পাকিস্তান পন্থী হওয়ার কারণে ক্ষমা চাইতে বলেছেন এবং ক্ষমা না চাইলে রাজনীতি করার অধিকার রাখেন না। তারপরে মাহফুজ আলমের পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়। মোটামুটি হয়তোবা নিশ্চিত হয়ে গিয়েছে মাহফুজ আলমের পদত্যাগ করতে হবে। দর্শক, আমরা মাহফুজ আলমকে নিয়ে কয়েকটি আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করবো তিনি পদত্যাগ করবেন কিনা। যুদ্ধপ্রাদী একটু হইলেই রাজাকার, একটু হইলেই আলবদর। আরে বাপরে বাপ, আলবদরের কি জানিস আপনারা? রাজাকারদের কি জানেন আপনারা? অপরাধী না অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা? তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে, তমুকের ক্ষমা চাইতে হবে? তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞেস করছো তমুকের ক্ষমা চাইতে হবে, অমুককে ক্ষমা চাইতে হবে? মাহফুজ, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, 50 জন কর্মী নিয়ে যদি শাহবাগে মিছিল করতে পারবো, জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করব না। আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে, 50 জন কর্মী নিয়ে পারলে শাহবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও। বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই, আসিফ নজরুলের কোনো অবদান নেই। এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে। ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি। মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে, পড়েছে, টাকা নাই, পয়সা নাই, জীবনে পড়ার সাধ্য নাই, রাস্তাঘাটে লজিং থাকার সুযোগ ছিল না, ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে, একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা। অনেক পীরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে পড়ার মতো অবস্থা নাই, হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো, কোনো মতে একটু আল্লাহ রাস্তে হুজুর রাখেন, মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল। পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে, কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায়, মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না, মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না, শিক্ষকের সম্মান দিতে জানে না। এই মাহফুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোনো সংস্কার, কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, স্বাধীনতা কিচ্ছু থাকবে না। কারণ ওদের ভিতরে এমন কিছু সেট আপ করা, যেই সেট আপটাই আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচরণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা। মাহফুজ আলম নতুন বিশ্বাসঘাতক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষের সাথে ধোঁকা করে একদম সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রের একটি পদ ভাগিয়ে নিয়ে তারপরে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে নতুন করে আঘাত হানা শুরু করেছে। আপনারা জানেন এই মাহফুজ আলম 5ই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে গজিয়ে ওঠা একটি নাম, যেই নামের সাথে বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, সভ্যতা কারোর সাথে কোনো মিল ছিল না। কোনোদিন বাংলাদেশের রাজপথে কিংবা আন্দোলনের সংগ্রামে কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে যার কোনো অস্তিত্ব ছিল না, তার নাম হচ্ছে এই মাহফুজ আলম। মাহফুজ আলম 5ই আগস্টের পরে এক ধরনের ভিন্ন কোনো এজেন্সির মাধ্যমে গোয়েন্দা তৎপরতা কিংবা বহির্রাষ্ট্রের ষড়যন্ত্রের গুটি হিসাবে আজকের বাংলাদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছে। আস্তে আস্তে করে তিনি প্রধান উপদেষ্টার সেই সময়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করে এখন তিনি বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের সভ্যতা, বিশ্বাস, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, রাজনৈতিক কৃষ্টি কালচারের উপরে তিনি এখন প্রতিনিয়ত আঘাত হানার চেষ্টা করছেন। আজকের বাংলাদেশের একজন বর্তমান সময়ের উপদেষ্টা যেখানে দায়িত্ব পালন করার কথা এদেশের সাধারণ নাগরিকের পক্ষে, এদেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে, এদেশের সকল বিপ্লবীদের পক্ষে, এদেশে যারা শহীদ হয়েছে 2000 মানুষের পক্ষে, এদেশের যেই সকল রাজনৈতিক দল নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, তাদের পক্ষে
কিন্তু তিনি সেই মানুষদের পক্ষে না থেকে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সুগভীর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। এখন প্রতিদিন যে বক্তব্য দেয়, প্রতিদিন যে তিনি লেখালেখি করেন, প্রত্যেকটা শব্দচয়ন মনে হচ্ছে যেন হিংসার বীজ বপন করার জন্যই ওনাকে ওই পদে বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গত ফ্যাসিস্ট আমলে 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চূড়ান্তভাবে বাংলাদেশে সব কিছুকে শেষ করে দিয়েছে এবং সেই শেষ করতে গিয়ে এদেশের আলেম ওলামাকে হত্যা করেছে নির্বিচারে, বিনা কারণে, বিনা অপরাধে মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করে তারপরে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে। 2013 সালে শাহবাগ বানিয়েছে, সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, সাইদি সাহেবকে হত্যা করেছে, সালাউদ্দিন কাদের সাহেবকে হত্যা করেছে, বাংলাদেশের আল্লামা মামুনুল সাহেবকে জেলে রেখেছে, বহু কবি, সাহিত্যিক, শিল্পী কেউ বাদ যায়নি, আলেম ওলামা সবাইকে জেলের মধ্যে যেমন রেখেছে, ফাঁসির কাস্টে নিয়েছে, রাজনীতি বন্ধ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে কেউ নির্যাতনের বাহিরে ছিল না। সেই একটি স্টিম রোলার থেকে বাংলার মানুষ 5 তারিখে মুক্তি হয়েছে। এই মুক্তি আন্দোলনে মাহফুজের কোনো একটি আঙ্গুল, একটি নখ কিংবা একটি চোখ কিংবা একটি কোনো আত্মীয় স্বজন আঘাতপ্রাপ্ত হয়নি। মাহফুজকে বাংলাদেশের জনগণ কোনো জায়গায় চিনত না। এই আন্দোলনের মধ্যে রাজপথের সিংহভাগ লড়াকু সৈনিক ছিলেন এদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলের সর্বাগ্রে, তারা ছিলেন নেতারা, বিএনপির নেতাকর্মীরা। এখানে সর্বাগ্রে ছিলেন জামাত ইসলাম, শিবির, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, আলিয়া, কওমিয়া, আলেম ওলামা, পীর মাশায়েখ, বাংলাদেশের কবি, সাহিত্যিক, শিল্পী সবাই মিলে আমরা সেই 5ই আগস্টের স্বাধীনতা এনে দিয়েছি, যুদ্ধ করেছি। স্বাধীনতার পর হঠাৎ করে আমাদের দূরদর্শিতার অভাবের কারণে হোক কিংবা আমাদের অনেকের স্যাক্রিফাইস করার মানসিকতার কারণে হোক, এক বাক্যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে কিছু উচ্ছিষ্টভোগী দালালদেরকে আপনারা হাতে ছড়িয়ে দিয়েছেন আপনাদের হাতের সেই বিজয়ের মশালটি। আর বিজয়ের মশালটি নিয়ে এখন গাদ্দারি করছে বাংলার জনপদের প্রত্যেকটি মানুষের সাথে, বিশ্বাসের সাথে। নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ফ্যাসিবাদী হাসিনার পতন এখনো হতো না যদি সেই সময় তিনি রাজাকার রাজাকার বলে গালিগালাজ না করতেন। এই রাজাকার গালিগালাজ করার কারণে, জামাত শিবিরকে নিষিদ্ধ করার কারণে এমন একটা পর্যায়ে বাংলাদেশ গিয়ে দাঁড়ালো, বাংলার মানুষ তখন তুফানের মতো জেগে উঠল এবং সবাই নিজেকে রক্ষার জন্য এবং শুধু রক্ষাই নয়, শহীদ হওয়ার চিন্তা করে রাজপথে নেমেছিল। এ মানুষগুলো রাজপথে নেমেছিল দেশের মানুষের মুক্তির জন্য। তাদের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল, হয় বাঁচবো না হয় মরবো, মরলে আল্লাহর কাছে গিয়ে জবাব দিব যে আমি দেশের জন্য, ধর্মের জন্য এবং একটা ফ্যাসিবাস্টকে পতন করানোর জন্য শহীদ হয়েছি। সেই শহীদের রক্তের সাথে বেইমানি করছে মাহফুজ আলম, সেই শহীদের মানুষের সাথে বেইমানি করছে মাহফুজ আলম। আজকের বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে, আওয়ামী লীগকে এখন পর্যন্ত রাখতে যারা যারা সবচেয়ে অবদান রেখেছে তার মধ্যে এই আসিফ নজরুল এবং এই মাহফুজ আলমরাই। না হয় তাদেরকে 9 মাস পর্যন্ত সময় লাগলো কেন? মনে করতে পারেন গতকালকে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ করেছে আমাদের চাপে পড়ে, ওরা ওদের চেয়ারটা চলে যাবে, এখন ওদের সেই উপদেষ্টা পদ ছেড়ে যে বের হবে সেই বের হওয়ার মতো শক্তি নেই বিদায় আজকের, সেজন্য তিনি এখন এই সব তালবাহনার সাথে আজকের করছে, পরিশেষে বাধ্য হয়ে তারপরে আমাদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কিন্তু এই আওয়ামী লীগকে ঝুলিয়ে রাখার পিছনে ওদের ষড়যন্ত্র রয়েছে। আজকে আপনারা জানেন যে সকালবেলা মাহফুজ আলম আবার নতুন করে কাদা ছড়াছড়ি শুরু করেছে বাংলাদেশের একটি মীমাংসিত ইস্যু, যে ইস্যুতে এখন কেউ কথা বলতে চায় না। আওয়ামী লীগের ওই রাজাকার আলবদর আল শামস কেউ শুনতে চায় না। স্বাধীনতার 54 বছর বয়স হয়ে গিয়েছে। ম্যাক্সিমাম জামাত যারা করে, শিবির যারা করে, বিএনপি যারা করে, অন্য দল যারা করে, এদের মধ্যে 54 বছরের একটি মানুষই তো অনেক নাই। তারপরে পূর্বের যারা, তারা তো অনেকে মারা গিয়েছে। বিতর্কিত একটি ইস্যুকে সামনে এনে নতুন করে সেই ইসলামিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। বাংলাদেশে যখন দরকার জাতীয় ঐক্য, ঐক্য বিনষ্ট করার পায়তারা শুরু করেছে। তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে, তমুকের ক্ষমা চাইতে হবে? তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে, অমুককে ক্ষমা চাইতে হবে? তুমি বলার কে? তোমাকে তারা বসিয়েছে, তাদের কারণে আজকের ওই চেয়ারটা পেয়েছিস। মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ, এই উপদেষ্টাদের একজন উপদেষ্টাও আপনার আমার বাহিরের নয়।
এই উপদেষ্টাদেরকে আমরা বসিয়েছি, আমরা যুদ্ধ করেছি, আমরা লড়াই করেছি, আপনাকে হলফ করে বলতে পারবো এই উপদেষ্টার মধ্যে একমাত্র এই যে সজীব ভুইয়া বর্তমানে আছে উনি ছাড়া বাকি কোনো উপদেষ্টা রাজপথে ছিল না। সবগুলো উপদেষ্টা কোটা ভিত্তিক নিয়োগ পেয়েছে, আমাদের সমর্থন নিয়ে তারপরে বসেছে, বসে বসে এখন যা ইচ্ছা তাই রাজনীতি করছে। যদি রাজনীতি করতে মন চায়, বামতান্ত্রিক রাজনীতি, ডানতান্ত্রিক রাজনীতি, মধ্যপন্থী রাজনীতি, আপনার নিজের মন মতো বাঁচানো আপনার একটা আলাদা রাজনীতি, আপনি ক্ষমতা ছেড়ে রাজপথে এসে মানুষ করে শাহবাগে পারলে, মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম 50 জন কর্মী নিয়ে যদি শাহবাগে মিছিল করতে পারবো, জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করব না। আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে, 50 জন কর্মী নিয়ে পারলে শাহবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও। কোনোদিন মিছিল করে দেখাও নাই। অন্দরমহলের রাজনীতি কি করেছো? কয়েকটা চটি বই পড়ে নিজেকে অনেক জ্ঞানী মনে করে আজ বাংলাদেশের সমগ্র সেক্টরগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে পড়েছে। বাংলাদেশে এখন একটি সুষ্ঠু ধারার রাজনীতি দরকার, ঐক্য দরকার। আওয়ামী লীগের সেই হিংসাত্মক মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার। এদেশের সমগ্র মানুষকে নিয়ে কাজ করা দরকার। আলেম, ওলামা, পীর, মাশায়েখ, নায়ক, শিল্পী, সাহিত্যিক সবার মধ্যে সংবেদনশীল আচরণ করা দরকার। আর সেই সময় মাহফুজ বলছে একটা দলকে টার্গেট করে, এবং এটা আজকে নয়, সেই শুরুর দিন থেকে তার টার্গেট। এক এক সময় এক একটা প্রগতিশীলতার ভাব ধরে, বুদ্ধিজীবীর ভাব ধরে লেখে আর ডিলিট করে, লেখে আবার ডিলিট করে। শুনেছি আজকেও নাকি আর একটা পোস্ট করেছে, সেখানে আরো হিংস্র ভাষায় তিনি গালিগালাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। শুনেছি, আমি এখনো সেটার উপরে পূর্ণাঙ্গ, সেটা নাকি আবার অনলি মি অথবা ডিলিট অপশন করে ডিলিট করে ফেলেছে। আপনি এভাবেই করতে থাকবেন, আপনার এক এক দিন এক এক ধরনের মন্তব্য আসে। এই ধরনের আচরণ দিয়ে বাংলার রাজনীতি করতে পারবেন না। এত শর্টকাট হইতে বাংলাদেশে রাজনীতি নাই। শর্টকাট হইতে আপনারা ওখানে চেয়ার পেয়েছেন বিদায়ী বাংলাদেশের জনগণের মধ্যে এখন বিভাজন সৃষ্টি করছেন। আমি সারা দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। মাহফুজ আলমের এই সময়, এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে, আমরা প্রত্যেকে এই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে, না হয় এই দেশ নিরাপদে থাকবে না, থাকবে না, থাকবে না। বাংলাদেশের জনগণের সাথে ফাইজলামি শুরু করেছেন। এদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ওই কয়েক দলের মধ্যে বিভিন্ন জায়গায় লুকায়িত লোক আছে যারা একটু হলেই খোসা মারে, একটু হলেই যুদ্ধ অপরাধী, একটু হলেই রাজাকার, একটু হলেই আলবদর। আরে বাপরে বাপ, আলবদরের কি জানিস আপনারা? রাজাকারদের কি জানেন আপনারা? অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা? এ বাংলাদেশে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, একজন মানুষ তো বাংলাদেশের অন্যায় করেনি, তাদেরকে তো ফাঁসির কাস্টে ঝুলানোর কথা ছিল না। আপনাদের প্রস্তুত হওয়া উচিত সেইগুলো। আপনারা আজকের বিচার বিভাগকে সেই জায়গায় নিয়ে যাবেন, কিন্তু আপনারা সেটা করলেন না। স্বার্থের বিরাজলে রাজনীতি, বিভিন্ন সংস্থার ভিতরে সীমাবদ্ধ হয়ে গিয়েছে এই রাজনীতি, বিভিন্ন জায়গায় আজকের ষড়যন্ত্র চলছে। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আমার এই কণ্ঠ যতক্ষণ থাকবে আমি আপনাদের জন্য বলে যাব, কিন্তু আমি শঙ্কা প্রকাশ করছি এই সকল মানুষরা যদি আজকের দেশের নেতৃত্বে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, হবে, তাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি শুরু করেছো। তুমি কে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি করবে, করবে না, তুমি বলার কে? তোমার আওয়ামী লীগেরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিশ্চিহ্ন করতে পারো নাই। বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে, অলিতে গলিতে, রাস্তাঘাটে, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রাজনৈতিক সামাজিক সংগঠনের অধিকার রয়েছে, তারা তাদের রাজনীতি করবে। আর তুমি বলছো ক্ষমা চাইতে। গত 3 দিন পর্যন্ত যে আন্দোলন হলো, এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল মাহফুজরা। তখন ওই তাদের বাসভবনে ঘুমিয়েছিল। বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই, আসিফ নজরুলের কোনো অবদান নেই। এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে। আপনি যাই বলেন না কেন, গত 3 দিন পর্যন্ত তাদের খবর নাই। রাস্তায় ছিল কারা? রাস্তায় ছিল এদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল, জামাত, শিবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমনায়ের পীর সাহেব, তারপর মামুনুল সাহেবের খেলাফত আন্দোলন, এরপরে হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া, এর সাথে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের মধ্য থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন
এনসিপির একটা গ্রুপকে আমি সেখানে দেখেছি, সর্বোপরি আবুল হাসনাত আবদুল্লাহর, এই যে হাসনাত আবদুল্লাহর স্পেশাল সহযোগিতায় আহ্বানে মানুষ সেখানে সাড়া দিয়েছে। এই হাসনাতের আহ্বানেও সাড়া দিয়েছে, শুধুমাত্র হাসনাত মানুষের পালস বুঝেছে তাই। কালকে যদি হাসনাত এই মাহফুজের আদর্শ অনুসরণ করে, হাসনাতকেও মানুষ গ্রহণ করবে না, এটাই বাস্তবতা। অতএব সেই জায়গায় এই মাহফুজদের বিন্দুমাত্র কোনো অবদান নেই, বরং অবদান হচ্ছে মাহফুজরা যে বাংলাদেশের জনগণ যা চায় তার বাহিরে গিয়ে একটি ভিন্ন কিছু চাপিয়ে দিতে চায়, যেটা এদেশের জনগণ চায় না। তোমার চাপিয়ে দেওয়া রাজনীতি তো এদেশের জনগণ করবে না, তুমি কি শিখাবা সেটা তো আমরা শোনার সময় নাই। বাংলাদেশের জনগণ যেই মুক্তিযুদ্ধের চেতনা, যেই আদর্শ নিয়ে দেশকে স্বাধীন করেছে, 24-এর যেই আদর্শ নিয়ে শাসন করেছে, সেই শাসনের জন্য বাংলাদেশের সবচাইতে এখন নিরাপদ সংগঠন হচ্ছে ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলো, যারা এই দেশটাকে এখনো স্বাধীনতার সত্যিকার যে মূল থিম সেটাকে রক্ষা করছে। আর তোমরা 2 দিনের বৈরাগী, ভাতেরে বলো অন্ন, যেখান থেকে আসছো সেখানটাকে অস্বীকার করো। আমি এজন্য মাঝে মাঝে বলি, ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি। মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে, পড়েছে, টাকা নাই, পয়সা নাই, জীবনে পড়ার সাধ্য নাই, রাস্তাঘাটে লজিং থাকার সুযোগ ছিল না, ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে, একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা। অনেক পীরাউলিয়ার দরবারে দেখেছি, মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে পড়ার মতো অবস্থা নাই, হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো, কোনো মতে একটু আল্লাহ রাস্তে হুজুর রাখেন, মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল। পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে, কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায়, মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না, মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না, শিক্ষকের সম্মান দিতে জানে না, শাহবাগে এসে 2 লাইন মিছিল করেই নিজে নিজে মনে করছে বিশাল কিছু। এই সকল মিডিয়ার সৃষ্ট কিছু ব্যক্তিত্বরাই আজকের দেশের জন্য ক্ষতি সাধন করছে। আমি জানি না এই দুইটার কোনটা মাহফুজ আলম ভোগ করে এসেছেন, না হয় আপনার মতো এত অপরিণামদর্শী অদূরদর্শী একজন ব্যক্তি কিভাবে উপদেষ্টা মণ্ডলীতে থাকে। আপনি সবার কাজগুলো বন্ধ করেছেন, বাংলাদেশের বর্তমান সময়ের যতগুলো সংস্কার দরকার সব সংস্কারগুলো আপনার কারণে বন্ধ। কোথায় নিয়োগ দিয়েছেন বলেন? দেশপ্রেমিক মানুষদেরকে সচিব, ডিসি, এসপি, বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে আপনি কাকে কোথায় বসিয়েছেন বলেন? ভদ্রতার লিমিট ক্রস হয়ে গিয়েছে, এখন আর ভদ্রতা নেই, কারণ আপনি তো ঝগড়া করছেন। আপনি উপদেষ্টা, আপনি থাকবেন চুপ, আপনি কথা বলবেন রাজনৈতিক ভাষায়, তাও না, রাজনীতিরও চরম নিকৃষ্ট ভাষায় আপনি কথা বলবেন, ফেসবুকে পোস্ট করে স্বাধীনতার সর্বোচ্চ রক্ষাকারী সংগঠনগুলোকে গালিগালাজ করবেন, ইশারা ইঙ্গিতে জামাত শিবিরকে নিষিদ্ধ করবেন, রাজনীতিকে বন্ধ করবেন। এটা হতে দেওয়া যাবে না। আর এদের কারণেই এরা এখন পর্যন্ত মার্কা পায় না, সঠিক বিচার পায় না। আমি বলে দিলাম, সবার আগে এই লোকটাকে এবং আসিফ নজরুলকে আপনারা পদত্যাগে বাধ্য করেন, না হয় এই সরকারের কোনো কিছু আপনারা সফলতার দ্বার প্রান্তে নিতে পারবেন না, পারবেন না, পারবেন না। এই মাহফুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোনো সংস্কার, কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, স্বাধীনতা কিচ্ছু থাকবে না। কারণ ওদের ভিতরে এমন কিছু সেট আপ করা, যেই সেট আপটাই আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচরণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা। ওরা চায় না, জনগণ যেটা চায় সেটা চায় না। আরে সারা বাংলাদেশের জনগণ জয় জয়কার, আলেমদেরকে ভালোবাসছে, ধর্মভিত্তিক দলগুলোকে প্যাট্রোনাইজ করছে, ভালোবাসছে, তাদের আহ্বানে যুদ্ধ করছে, লড়াই করছে। তুমি কে হো 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 হনুরাম? তোমাকে কে বসিয়েছে এখানে? প্রিয় দেশবাসী, সাবধান হতে হবে, না হয় আমাদের এই গোলার ধান সব ধ্বংস হয়ে যাবে। আসুন দ্রুত মাহফুজ আলমের পদত্যাগ, আসিফ নজরুলের পদত্যাগের জন্য করতে চান করতে পারেন, বাট আমার কথা এক জায়গায়, আমার কথার সাথে আপনাদের একমত হতে হবে, এটা আমি কখনোই আশা করি না, স্বপ্ন দেখি না। তবে হ্যাঁ, আমি আপনার বিরোধিতা আশা করি না, কিন্তু যদি আপনি আমার বিরোধিতা করেন কোনো সমস্যা নেই, এটা আপনার স্বাধীনতা, এটা আপনি করতেই পারেন, বাট সেটি শালীন ভাষায় হতে হবে। এটা হলো আমার কথা। তো আসুন মূল পয়েন্টে যাই। আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, আমাদের জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা,
বা সমন্বয়ক মাহফুজ আলম, তিনি অনেক আগে থেকেই, মানে যখন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পান, তখন থেকেই তার বক্তব্য, তার লেখালেখি, কথাবার্তা আমার কাছে উল্টাপাল্টা মনে হয়েছে। বাট তখন সমালোচনা করিনি এ কারণে যে আসলে আমাদের যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে ভালো মুসলিম, খারাপ মুসলিম, এরপরে ইসলামী আদর্শের রাজনীতি করে, সেকুলার রাজনীতি করে, জাতীয়তাবাদের রাজনীতি করে, সব ধরনের মানুষ সেখানে আছে, বাম রাজনীতি করে। তো অতএব তারও একটা নিশ্চয়ই রাজনৈতিক চিন্তা আছে। তো সেই জায়গা থেকে আমি আসলে তাকে নিয়ে কখনোই কোনো কথা লিখি নাই, কখনোই ভিডিওতে তাকে নিয়ে কোনো কথাও বলি নাই। কিন্তু লাগাতার তার যে লেখালেখি, উদ্ভট, মানে উচ্ছৃঙ্খল যে আচরণ, এটা আসলে কোনো একটা দেশের মন্ত্রীর ন্যূনতম শিষ্টাচারের পর্যায়ে পড়ে না। এবং আজকের যে স্ট্যাটাস, এটা সবার আগে তিনি শপথ ভঙ্গ করেছেন। কারণ রাগ বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো কথা বলবেন না, এটি তিনি ওত নিয়েছেন, শপথ নিয়েছেন। এটা তিনি কখনোই করতে পারেন না। শপথ ভঙ্গ হয়েছে এবং তার ওই পদে থাকার ন্যূনতম রাইট তার এখন আর নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন উনি ওই পদে আছেন। মানে আমরা এমন এক নির্লজ্জ জাতি যে রাষ্ট্রের কোনো একটা পদে যখন কেউ গিয়ে বসে, মানে ওই চেয়ারটাতে তাকে থাকতেই হবে, হাজারটা জুতার বাড়ি খেলেও। এমন এক নির্লজ্জ জাতি আমরা। আপনি বহির্বিশ্বে অন্যান্য দেশে তাকিয়ে দেখেন, ইউরোপ আমেরিকায় তাকিয়ে দেখেন, এশিয়ার দিকে জাপানের মতো দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, কোনো একজন মন্ত্রী, কোনো একজন মানে রাষ্ট্রের কর্তা ন্যূনতম জনগণের কাছ থেকে সমালোচনার সম্মুখীন হলেই তিনি পদ ছেড়ে চলে যান। অথচ আমাদের দেশ দেখেন, যে লোকটা সবচেয়ে বেশি সমালোচিত সে আরো আইটি কুটে বসে যে পদে আমাকে থাকতেই হবে। তো যাই হোক, আমি উত্তেজিত হয়ে কোনো কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু প্রথমেই কেন জানি উত্তেজিত হয়ে গেলাম। আমি সহজে যে কথাগুলো বলি সেটি হচ্ছে, দেখেন, উপদেষ্টা মাহফুজ তিনি ছাত্র মানুষ, বয়সও খুব একটা বেশি হয়নি, আমাদের থেকে অনেক জুনিয়র। আপনারা হয়তো অনেকে বলবেন যে নায়েব ভাই ছাত্র মানুষ, বয়স কম, হয়তো দুই একটা উদ্ভট কথাবার্তা লিখেছেই, তো এটা তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন বা একটু ভালোভাবে নিতে পারেন। দেখুন, উনি ছাত্র ছিলেন, ছাত্রের জায়গায় থাকলে আমরা মেনে নিতাম। উনি এখন ছাত্রের জায়গায় নাই, উনি এখন মন্ত্রী, উনি মন্ত্রীর পদে আছেন। উনি অতীতে কি ছিলেন কি ছিলেন না এগুলো দেখার সময় এখন আর নেই। উনি এখন একটা মন্ত্রীর পদে আছেন, অতএব মন্ত্রীর পদে থেকে ওনাকে মন্ত্রীর মতো আচরণ করতে হবে। উনি মন্ত্রীর পদে থেকে যদি ছাত্রের মতো আচরণ করেন সেটা কখনোই মেনে নেওয়া যাবে না, এটা অসম্ভব। মন্ত্রীর পদে থেকে আপনাকে মন্ত্রীর মতো আচরণ করতে হবে। এবার আসুন তার সেই লেখাটা নিয়ে। উনি প্রায়ই জামাতের বিরুদ্ধে লিখেন, এবং জামাতের বিরুদ্ধে যেটা তিনি লিখেন এটা আসলে মানে দিল্লির বয়ান, দিল্লির ন্যারেটিভ। এটা আসলে আওয়ামী লীগেরই বয়ান। আওয়ামী লীগের এই বয়ানই আমরা গত দেড় যুগ বা দেড় দশক ধরে শুনতে শুনতে আমাদের কান টান ঝালাপালা হয়ে গেছে। দেখতে 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 আমরা অতিষ্ঠ, শুনতে 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 আমরা অতিষ্ঠ। কথা হলো যে এই আওয়ামী বয়ানই যদি উনি উনার স্ট্যাটাসে লিখবেন মন্ত্রীর পদে বসে, কথা হলো উনি যদি দিল্লির বয়ানই এইভাবে লিখবেন মন্ত্রীর পদে বসে, তাহলে এই যে মানে
25,000 আহত এখনো হাসপাতালে কাতরাচ্ছে। কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এই যে প্রায় 2,000 প্রাণ গেল, এই প্রাণের বিনিময়ে আমরা কি আবারও সেই আওয়ামী নেগেটিভ দেখবো বলেই এই প্রাণগুলো দিয়েছি? এতগুলো মানুষ আহত হয়েছে। আমাকে বলেন, জামাত শিবির যদি এত খারাপই হবে, তাহলে আপনি শিবিরের সাথী কিভাবে হলেন? শিবিরের সাথী তো একজন দৌড়ে এসে শিবিরে যোগদান করলেই তাকে সাথী বানিয়ে দেওয়া হয় না। শিবিরের সিলেবাস পড়তে হয়। শিবিরের সিলেবাস পড়ে অনেকটা ভাইবা মতো একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর তাকে সাথী পদ দেওয়া হয়। জামাত শিবির এত খারাপ হলে আপনি কিভাবে শিবিরের সাথী হলেন আমার খুব জানতে ইচ্ছে করে। আর দ্বিতীয় কথা হলো, যদি আপনার এমন কোনো মেন্টালিটি হয় যে আপনি শিবিরের সাথী হয়ে ভুল করেছেন, কিন্তু আজ পর্যন্ত তো কোনো স্ট্যাটাসে লিখেন নাই যে শিবির করে আমি ভুল করেছি, সাথী হয়ে আমি ভুল করেছি, এটাও কিন্তু লিখেন নাই। আসলে আপনি রয়ের কাছে বিক্রি হয়ে গেছেন কিনা আমার খুবই সন্দেহ হয়। আপনি রয়ের দালালি করছেন কিনা, আপনি দিল্লির দালালি করছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। আপনি দেখেন, কথা হলো যে আপনি একটি স্বাধীন দেশের নাগরিক, আপনার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আপনি যে কোনো দলের সমালোচনাও করতে পারেন, সে রাইটও আপনার রয়েছে। কিন্তু আপনি রাগের বশবর্তী হয়ে, আপনি বিরাগের বশবর্তী হয়ে, আপনি অশালীন ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় একজনের বিরুদ্ধে লিখবেন এবং তাকে হুমকি দিবেন, তাকে দেশে তাদেরকে একটা বড় রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, জুলাই অভ্যুত্থানে যাদের অবদান রয়েছে, আপনি তাদের অবদানকে তুচ্ছ জ্ঞান করে আপনি আওয়ামী ন্যারেটিভ সামনে আনছেন, আপনি দিল্লির ন্যারেটিভ সামনে আনছেন এবং তাদেরকে বলছেন যে আপনি তাদেরকে এদেশের নাগরিকই মনে করেন না। চিন্তা করা যায়। এবং তাদেরকে আপনি হুমকি দিচ্ছেন, মারার হুমকি দিচ্ছেন, অথচ আপনি বাংলাদেশের কোন নাগরিক, কোন ক্রিমিনালকেও আপনি হুমকি দিতে পারেন না। এটা আপনার শপথের সাথে যায় না। আপনি শপথ করেছেন রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কথা বলবেন না, কোনো কিছু লিখবেন না, কোনো সিদ্ধান্ত নিবেন না। অনেকেই হয়তো বলবেন যে নায়েব ভাই সেদিন ইলিয়াস ভাইও তো জামাতের আমিরকে নিয়ে, জামাতকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ ভাষায় লাইভ করেছিল, কিন্তু আপনি জামাত সমর্থক হওয়ার পরেও আপনি ইলিয়াস ভাইকে ডিফেন্ড করে জামাতকে দোষারোপ করেছেন। আজকে কেন আপনি একই বিষয়ের অবতারণা মাহফুজ আলম করলো, কিন্তু আপনি জামাতকে দোষারোপ না করে মাহফুজ আলমকে দোষারোপ করছেন কেন? দেখুন, ইলিয়াস ভাই একজন সাধারণ নাগরিক, তিনি একজন অ্যাক্টিভিস্ট। মাহফুজ রাষ্ট্রের একজন শীর্ষ কর্তা, রাষ্ট্রের একজন মন্ত্রী। মানুষ হিসাবে ইলিয়াস ভাই এবং মাহফুজ সমান, কিন্তু পদের জায়গায় আকাশ পাতাল ডিফারেন্স। আপনাকে সেটা বুঝতে হবে। আপনার বুঝতে হবে যে আপনি একজন রাজনীতিবিদ, আপনি রাষ্ট্রীয় একটা পদে আছেন। জনগণ আপনাকে গালি দিবে, আপনাকে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করবে, গালিগালাজ করবে, আপনাকে হজম করতে হবে। কারণ ওই মানুষের ট্যাক্সের টাকায় আপনি চলেন। আপনি যে মানুষগুলো আপনাকে গালি দিয়েছে ওই মানুষগুলোর চাকর আপনি। সরি টু সে দ্যাট, ভাষাটা শুনতে খারাপ শোনা যেতে পারে, দিস ইজ দ্য রিয়ালিটি। যে মানুষগুলো আপনাকে গালি দিচ্ছে, আপনি মন্ত্রী, যে মানুষগুলো আপনাকে গালি দিচ্ছে ওই মানুষগুলির চাকর আপনি। ওই মানুষগুলির ট্যাক্সের টাকায় আপনার বেতন চলে, ওই মানুষগুলির ট্যাক্সের টাকায় যে অফিসটা তৈরি করা হয়েছে সেই অফিসের চেয়ার আপনি বসেন, ওই মানুষের ট্যাক্সের টাকায় আপনার চেয়ারটা কেনা। এটা ভুলে গেলে আপনাকে চলবে না। আপনি রাজনীতিবিদ, আপনি রাষ্ট্রের কোনো পদে গেছেন মানে আপনি রাজনীতিবিদ, আপনি মন্ত্রী মানে আপনি রাজনীতিবিদ। আপনি কোন দলের কিনা সেটা ডিফাইন হিস্টোরি।
রাইট নাও আপনি রাষ্ট্রের মন্ত্রী, দ্যাট মিনস আপনি রাজনীতিবিদ। জনগণ আপনাকে গালি দিবে, আপনাকে হজম করতে হবে। যদি জনগণের গালি আপনি হজম করতে না পারেন, তাহলে ওই পদ আপনার জন্য না মাহফুজ সাহেব। জনগণের গালি যদি হজম করতে না পারেন, জনগণের গালি যদি সহ্য করতে না পারেন, তাহলে ওই পদ আপনার জন্য না। সসম্মানে আপনার বিদায় হওয়া উচিত। জনগণের গালি আপনাকে হজম করতে হবে। আপনারা উপদেষ্টা পরিষদে যারা আছেন, সবচেয়ে বেশি যে লোকটা গালি খায়, কে সে লোকটা? আসিফ নজরুল। দেখেছেন কখনো আপনার মতো এরকম কুরুচিপূর্ণ স্ট্যাটাস লিখতে? দেখেছেন কখনো? সারা জীবন জামাতের বিরুদ্ধে কলাম লিখেছেন, সারা জীবন ডেইলি স্টারে, প্রথম আলোতে জামাতের বিরুদ্ধে কলাম লিখেছেন এই আসিফ নজরুল। এই আসিফ নজরুল সবচেয়ে বেশি সমালোচিত ব্যক্তি আপনাদের উপদেষ্টা পরিষদে। দেখেছেন কখনো রাগান্বিত হয়ে, অতিষ্ঠ হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখেছেন কখনো? দেখেন নাই। আপনার শিক্ষক তো আসিফ নজরুল, আপনার শিক্ষক না? আসিফ নজরুলের কাছ থেকে শিক্ষা নেন। আসিফ নজরুলও যদি ইউরোপ আমেরিকার কোন রাজনীতিবিদ হতো, আসিফ নজরুল অনেক আগেই পদত্যাগ করত। ওই যে বললাম, আমরা নির্লজ্জ জাতি, সত্য সমালোচনা সহ্য করতে পারি, কিন্তু চেয়ার ছাড়বো না। কিন্তু তারপরেও আমি আসিফ নজরুলকে ধন্যবাদ জানাই যে উনি হাজারো গালি খাচ্ছেন, কিন্তু উচ্ছৃঙ্খল আচরণ করছেন না, তার শপথ ভঙ্গ তিনি করছেন না। কিন্তু আপনি কি করছেন? আপনার থেকেও বহু গুণে সমালোচিত, বহু গুণে গালিগালাজ খাওয়া লোক হচ্ছে আসিফ নজরুল। আপনার থেকেও বহু গুণে গালিগালাজ খাচ্ছে ওই যে আরে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, কে যেন নাম ভুলে গেলাম, কেউ একজন কমেন্ট করে বলেন না, ভুলে গেলাম। আরে ঈশানা তিশার হাজবেন্ড, নাম ভুলে গেলাম। এনিওয়ে, সেই লোকটাও নাট্যকার ফারুকি কত গালি খেয়েছেন। ফারুকি তো খুব বেশি হাইলি এডুকেটেড পারসন না, খুব বেশি হাইলি এডুকেটেড পারসন না, কিন্তু তারপরেও দেখেছেন উচ্ছৃঙ্খল আচরণ করতে, তারপরেও দেখেছেন তাকে গালিগালাজ করে কোন স্ট্যাটাস লিখতে? দেখেন নাই। সে কিন্তু শেখ হাসিনার দোসর, ফ্যাসিবাদের একজন দোসর, যে কারণে সমালোচিত, যে কারণে গালিগালাজ খায়। কিন্তু দেখেছেন কখনো উচ্ছৃঙ্খল আচরণ করতে আপনার মতো? দেখেন নাই। কারণ উনি যখন ওই পদে গেছেন তখন উনি রাজনীতিবিদ, জনগণ ওনাকে গালি দেবে, ওনাকে গালি হজম করতে হবে। জানি না ভাই, থাকলেও থাকতে পারে, আমি জানি না। তো আমরা আসলেই এমন এক নির্লজ্জ জাতি যে আমরা যখনই যার হাতে ক্ষমতা দেই, সে দেশের মালিক বনে যায়। এই মাহফুজ আলমকে কে চিনত? এই মাহফুজ আলমকে কে চিনত? আমরা তাকে রাষ্ট্রের একটা দায়িত্বে বসিয়েছি। এখন সে এমন ভাব দেখাচ্ছে যে সে রাষ্ট্রের মালিক হয়ে গেছে। মানে জামাত শিবির তো ভাই বন্যার পানি না, জামাত শিবির বন্যার পানি। শেখ হাসিনার মতো এত বড় ফ্যাসিস্ট, যে 1.5 যুগ ক্ষমতা কক্ষিগত করে রেখেছিল, সেই শেখ হাসিনাও জামাত শিবিরকে এত বড় হুমকি দিয়েছে বলে আমার জানা নেই। শেখ হাসিনা এত বড় পাওয়ারফুল ব্যক্তি যে 1.5 যুগ ক্ষমতায় ছিল, মানুষের মনে একটা বিশ্বাস জন্মাতে সক্ষম হয়েছিল যে শেখ হাসিনা মরার আগে ক্ষমতার থেকে যাবে না। শেখ হাসিনার ক্ষমতা এতটা পাওয়ারফুল ছিল, এতটা শক্তিশালী ছিল যে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে ফেলেছিল যে এই মহিলা মৃত্যুর আগে ক্ষমতা ছাড়বে না। সেই এত বড় শক্তিশালী শেখ হাসিনাও জামাত শিবিরকে এত বড় হুমকি দেয়নি। মাহফুজ, আপনি কালকে আসলেন, আমরাই আপনাকে ওই পদে বসালাম, তাও আপনি জনগণের ভোটে নির্বাচিত কোনো প্রতিনিধি নন। আমরা মতামতের ভিত্তিতে আপনাকে ওই পদে বসিয়েছি। টুডে অর টুমরো আপনাকে যেতে হবে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো এরকম বিশ্বাস স্থাপন করে নাই যে এই মহিলা মরার আগ পর্যন্ত ক্ষমতার থেকে যাবে না।
বাংলাদেশের জনগণ এখন আপনাকে এইভাবে বিশ্বাস করে না যে মাহফুজ মরার আগে ক্ষমতার থেকে যাবে না। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে কিছুদিন পরে মাহফুজ ক্ষমতার থেকে চলে যাবে। এমন অল্প সময়ের ক্ষমতা পেয়ে আপনি জামাত শিবিরকে হুমকি দিচ্ছেন, অথচ ঢাকা শহরে জামাত শিবির যত আছে পেশাব করে দিলে আপনার মতো মাহফুজ ভেসে বঙ্গোপসাগরে চলে যাবেন। আপনি কাদেরকে হুমকি দেন? আপনি নিজেও জানেন, আপনি ওই শিবিরের সাথে ছিলেন, আপনি জানেন শিবিরের শক্তিমত্তা, অথচ আপনি হুমকি দিচ্ছেন, তাও রাষ্ট্রীয় একটা পদে বসে। আমি খুব আশ্চর্য হই, আপনার আব্বা আম্মা কি আপনাকে আদব কায়দা শিখায় নাই? আমি খুব আশ্চর্য হই, আপনার উপদেষ্টা পরিষদে আপনার উস্তাদ, আপনার শিক্ষক আসিফ নজরুল রয়েছে, আসিফ নজরুল কি আপনাকে আদব কায়দা শিখায় নাই? কিভাবে কথা বলতে হয়, কিভাবে লিখতে হয়? কয়টা গালি খেয়েছেন? আমি তো একজন ছোট্ট মানুষ, আমি অহংকার করছি না। হয়তো আপনারা ময়দানে আন্দোলন করেছেন অল্প কিছুদিন, একেবারে রাইফেলের গুলির সামনে ছিলেন, আপনাদেরকে স্যালিউট জানাই। কিন্তু উচ্ছৃঙ্খল আচরণ করবেন আর আপনাদেরকে চুমু খাবো, নো নো ওয়ে। কিন্তু আমরা লাগাতার 1.5 যুগ ধরে অনলাইনে আন্দোলন করেছি, বাংলাদেশের জনগণকে সচেতন করার চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। যাদের পক্ষে কথা বলেছি 1.5 যুগ ধরে, তারা এখন আমাদেরকে গালি দেয় সত্য কথা বলার জন্য। আমি খুব আশ্চর্য হই যে আপনি এত বড় একটা পদে বসে আপনি আপনার শপথের তোয়াক্কা না করে যাচ্ছে তাই লিখছেন আর হুমকি দিচ্ছেন। এমন কি পাওয়ার আছে আপনার হাতে আমাকে বলেন তো? আপনি জামাত শিবিরকে হুমকি দেন, জামাত শিবিরকে খোদ আওয়ামী লীগ বিএনপি ভয় পায়, আর আপনি কোথাকার মাহফুজ? আপনারা নতুন একটা দল করেছেন, দোয়া করি আপনারা সফল হন, কিন্তু অঙ্কুরেই যা শুরু করেছেন, অল্প একটু ক্ষমতা পেয়ে যা শুরু করেছেন, আপনারা কত দূর যেতে পারবেন সেটা কিন্তু এখনই অনুমেয়, সেটা এখনই অনুমেয়। আপনি ক্ষমতায় আছেন, হয়তো ক্ষমতায় না থাকলে এই দলে থাকতেন, কিন্তু আপনি তখন কোনো দলের না, আপনি তো এনসিপির কোনো প্রতিনিধি না, তো আপনার কোনো দল নাই, আপনি জাস্ট রাষ্ট্রীয় একটা পদে আছেন। তাই যা শুরু করেছেন, যে হুমকি ধামকি দিচ্ছেন, শেখ হাসিনাও এতটা ফ্যাসিস্ট ছিল না। আপনি যে ফ্যাসিজম উপহার দিচ্ছেন, শেখ হাসিনাও এতটা ফ্যাসিস্ট ছিল না। আপনি শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে হটিয়ে আপনি নিজের চেয়ারটাকে শেখ হাসিনার থেকেও বড় ফ্যাসিস্টে রূপান্তরিত করেছেন। আমি দুঃখিত, কথা বলতে আমি বাধ্য। শেখ হাসিনাও এতটা ফ্যাসিস্টের মতো আচরণ করে নাই, আপনি যে ফ্যাসিস্টের আচরণ করেছেন। আর আপনার পক্ষ নিয়ে কিছু কিছু মানুষ লিখালিখি করতেছে, আমি খুবই আশ্চর্য হই। আপনার নামে নাকি গরু জবাই করা হয়েছে, এটা ঠিক হয় নাই, এটাও শিষ্টাচার বহির্ভূত কাজ, এটাও ঠিক হয় নাই, আমি সমর্থন করি না। কিন্তু এই ঘটনার পরে যারা আপনার পক্ষে সাফাই গাচ্ছে, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা এই স্ট্যাটাস লেখার পরে তারা কি প্রতিবাদ করেছে? করে নাই। কিন্তু যখন আপনার নামে গরু জবাই করা হলো, তখন তারা আসছে প্রতিবাদ করতে। খুবই দুঃখ লাগে, খুবই দুঃখ লাগে। এমন একটা দেশকে আমরা চেয়েছিলাম না। আবার আপনার আরেকজন সহকর্মী, আপনার এই সহযোদ্ধা আসিফ মাহমুদ, তিনি আর একটা পোস্ট করে বসে আছেন, দিল্লির কি আমরা দিল্লির দাসত্ব করব না, ওয়াশিংটন মস্কোর দাসত্বও করব না। এই যে কথাবার্তাগুলো আপনারা লেখেন, আমি খুবই আশ্চর্য হই। ভাই, আপনারা কথাবার্তাগুলো লেখেন, এই যে অনেকেই আসলে মানে আবেগের বশবর্তী হয়ে অনেক কিছুই লেখেন। কথা হলো, আপনারা যে আমেরিকা ইউরোপের বিরুদ্ধে বলেন, ভারতের বিরুদ্ধে বলেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ইউরোপ আমেরিকার বিরুদ্ধে যখন বলেন তখন খুব আফসোস লাগে। এতই যদি পারেন, তাহলে ইউরোপ আমেরিকায় বাংলাদেশি যে লোকগুলো আমার মতো আছে, তাদেরকে নিয়ে যায় বাংলাদেশে চাকরি ব্যবস্থা করে দেন। এই সমস্ত দেশের সাথে আপনাদের সম্পর্ক রাখার দরকার নাই, ব্যবসা বাণিজ্য কোনো কিছু দরকার নাই। এই যে কথাবার্তাগুলো বলেন, বুঝে শুনে বলেন না আবেগ দিয়ে? বুঝে শুনে বলেন। আমি খুব আশ্চর্য হয়ে যাই, কেন বলেন এই সমস্ত কথাবার্তা?
কে শিখিয়ে দেয় আপনাদেরকে? বলেন তো, কে শিখিয়ে দেয়? আমেরিকার থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স দেয় বাংলাদেশে। আপনি সেই আমেরিকাকে আঙ্গুল তুলে কথা বলেন। একই কথা শেখ হাসিনাও বলেছিল, ওই কি 7 সমুদ্র 13 নদী পার হয়ে কি 22 ঘন্টা এয়ারপ্লেন জার্নি করে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না, অথচ আমেরিকায় তার ছেলে থাকে, ওই আলো বাতাসে তার ছেলে বড় হচ্ছে। তো একই কথা তো আপনি বলতেছেন। এই আমেরিকাতে আমরা থাকি বাংলাদেশি, আমাদেরকে আমেরিকায় রেখে বড় বড় কথা বলেন। ভারতে আমাদের কেউ থাকে না, আপনি ভারতের বিরুদ্ধে বলেন, কিন্তু আমেরিকায় তো আমাদের লোকজন থাকে, ইউরোপে ফ্রান্সে তো আমাদের লোকজন থাকে, মস্কোতে আমাদের লোকজন থাকে। তো তাহলে এই আলগা আলগা আবেগী কথাবার্তা কেন বলেন? এদের সাথে আমাদের, আমেরিকার সাথে আমাদের কূটনৈতিক একটা বড় সম্পর্ক, ব্যবসা বাণিজ্য রয়েছে। আমেরিকা সবচেয়ে বেশি সাহায্য বাংলাদেশকে দেয়। আমেরিকা তো, হ্যাঁ, আমেরিকার কিছু পাওয়ার সেখানে আছে, কিন্তু ভারতের মতো তো একেবারে উলঙ্গ হয়ে তারা সেখানে নাক গলায় না। তাহলে একবারই আপনি দিল্লির কথা এনে সেখানে আবার ওয়াশিংটন যোগ করেন কেন? আমি খুব আশ্চর্য হই। কিছু বুঝিয়ে লেখেন না, না বুঝিয়ে লেখেন? আমাকে বলেন তো, একটা চেয়ার পাইছেন, বিরাট কিছু হয়ে গেছেন? একটা চেয়ার পেয়ে বিরাট কিছু হয়ে গেছেন? আবার খেয়াল করলাম, এই মাহফুজের বিরুদ্ধে আমরা যারা লেখালেখি করতেছি, বিএনপির একটা গ্রুপ এসে আমাদেরকে গালাগালি শুরু করে দিয়েছে। কয়, ও সত্য বলেছে, এখন গা জ্বলতেছে। সত্য বলেছে? যদি সত্যই বলে থাকে তাহলে তাহলে এই তথাকথিত রাজাকারদের 18টি আসন নিয়ে 91 সালে সরকার গঠন করলেন কেন? তখন এরা রাজাকার ছিল না? তখন এরা যুদ্ধ অপরাধী ছিল না? 2001 সালে কেন তাদের সাথে জোটবদ্ধ হয়ে জোট করলেন, নির্বাচন করলেন, সরকার গঠন করলেন, তাদের মন্ত্রী বানালেন? এত নির্লজ্জ কেন আপনারা আমাকে বলেন তো? এত নির্লজ্জ কেন? এই স্বাধীনতা নিয়ে যে গর্ব করেন, জামাত শিবির 75 বছর, এই 75 বছরে পদ পদবীর জন্য টাকা ভাগাভাগি নিয়ে নিজেরা মারামারি করে একজনকে মারে নাই। কিন্তু আপনারা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আপনারা 71-এ গণহত্যার জন্য কান্নাকাটি করেন, মানে বিরাট মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাই না? এটা আমিও অস্বীকার করি না। সেখানে বিরাট মানবাধিকার লঙ্ঘন হয়েছে, 71-এ গণহত্যা করছে পাকিস্তান বাহিনী, এজন্য মায়া কান্না করেন। অথচ নিজের দলে পদ পদবীর জন্য, টাকা পয়সার জন্য নিজের দলের নেতা কর্মীকে খুন করতে দ্বিধা করেন না। নির্লজ্জ কোথাকার! পদ পদবীর জন্য নিজের দলের নেতা কর্মীকে খুন করতে দ্বিধা করেন না, আর 71 সালের গণহত্যা নিয়ে মায়া কান্না করেন। লজ্জা করে না আপনাদের? যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, লজ্জা করে না? আপনাদের মুখে স্বাধীনতার কথা মানায়? আপনাদের মুখে মানবতার কথা মানায়? মানবাধিকারের কথা মানায়? পদ পদবীর জন্য নিজের দলের নেতা কর্মীকে খুন করতে দ্বিধা করেন না, আর 71-এর গণহত্যা নিয়ে কথা বলেন। লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? আজব কাজ কারবার। এই গত 9 মাসে পদ পদবীর জন্য বিএনপির নেতা কর্মীরা তার নিজের দলের প্রায় 100 জন নেতা কর্মীকে খুন করছে এই 9 মাসে। আর তারা স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে, 71 নিয়ে প্রশ্ন তোলে। আপনাদের নেতা 71 সালে সেক্টর কমান্ডার ছিল, তাকে স্যালিউট জানাই। কিন্তু 71-কে আপনারা ধারণ করেন? 71-কে কি আপনারা লালন করেন? করেন না। সারা বাংলাদেশে লুটপাট করে খাচ্ছেন, চুরি চামারি করে খাচ্ছেন, ভিক্ষে করে খাচ্ছেন, চাঁদাবাজি করে খাচ্ছেন, ছোট লোকই কাজ কারবার করেন আপনারা। আমরা তো কাম করে খাই, বিদেশে এসে মানুষ পরের বাড়ি কাজ করি, কামলা দিই, আর যাই করি, কাম করে খাই। আপনারা তো কেউ কাম করে খান না, চাঁদাবাজি করে খান, লুটপাট করে খান। এই যে কালকের ঘটনা, একজনের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করতে গেছে, 10 জন বিএনপির নেতাকে আটক করছে।
10 জন লজ্জা করে না? এটা কি স্বাধীনতার চেতনা? এটা কি 71-এর চেতনা? বলেন, এটা কি শহীদ জিয়ার আদর্শ? এই জন্য শহীদ জিয়ার সেক্টর কমান্ডার ছিলেন, এই জন্য শহীদ জিয়া 71 সালে যুদ্ধ করেছিলেন। আর আসেন আমাদের নিচে কমেন্ট করতে। জামাতের সাথে যখন জোট করেছিলেন তখন মনে ছিল না? তখন তারা রাজাকার ছিল না? তখন তারা যুদ্ধাপরাধী ছিল না? ছিল তো। তো নির্লজ্জার মতো তাদের সাথে তখন জোট করছিলেন কেন? 1991 সালে যখন সরকার গঠন করতে পারছিলেন না, তখন এই রাজাকারদের সিটগুলো নিয়েছিলেন কেন? নির্লজ্জের মতো। তখন তারা স্বাধীনতা বিরোধী ছিল না? এখন আসেন সত্য বলেছে, সত্য বলেছে। তখন সত্য ছিল না? এই সত্যের কথা তখন মনে ছিল না? নির্লজ্জ কোথাকার। আমাদেরকে রাজনীতি শিখাতে আসেন না। গত 1.5 যুগ এদের পক্ষে কথা বলেছি, 14 বছর দেশে যেতে পারিনি, আর এখন এরা আমাকে আসে গালিগালাজ করতে। নেমো খারাম কি গায়ে লেখা থাকে? নেমো খারাম গায়ে লেখা থাকে না। স্বাধীনতার কথা নিয়ে আসে, 71-এর চেতনা নিয়ে আসে, 25শে মার্চে গণহত্যা হয়েছিল সেটা নিয়ে মায়া কান্না করে, অথচ নিজের দলে পদ পাওয়ার জন্য নিজের দলের আরেকজন নেতাকে খুন করতে দ্বিধা করে না। নিজের দলে নাই মানবতা, নিজের দলের লোকজনকে খুন করে, মানবতা ধ্বংস করতেছে, আর 71 নিয়ে আসে, অমুক দলের রাজাকার, অমুক দল স্বাধীনতা বিরোধী, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি শেষে যে কথাটা বলে শেষ করতে চাই, বলেও হয়তো কোনো কাজ হবে না, কারণ এই উপদেষ্টা পরিষদে যত উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করা হয়েছে কেউই পদত্যাগ করে নাই। অতএব এই মাহফুজও পদত্যাগ করবে না। আবার দুঃখজনক হলেও সত্য যে যত উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকেই অপসারণ করে নাই। এটাও ধ্রুবতারার মতো সত্য কথা। অতএব এই মাহফুজের পদত্যাগের দাবি আমরা যতই করি, মাহফুজ তো পদত্যাগ করবেই না, ডক্টর মোহাম্মদ ইউনূসও তাকে অপসারণ করবে না। দিস ইজ দ্য রিয়ালিটি। শুধু আমাদের বলা, আমরা বলে যাচ্ছি। এই মাহফুজের যদি লজ্জা শরম থাকে, এই মাহফুজের উচিত এখনই পদত্যাগ করা। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, যদি আন্দোলন এভাবে তীব্র থাকে, সমালোচনা থাকে, তাহলে অবশ্যই হয়তো মাহফুজ আলমের পদত্যাগ করা লাগতে পারে। এখন কথা হচ্ছে, মাহফুজ আলম যে মন্তব্যগুলো করেছেন, সেই মন্তব্য কি আসলে অযৌক্তিক কোনো মন্তব্য নাকি যৌক্তিক মন্তব্য? তো এই মুহূর্তে এসে এই মন্তব্য যত যুক্তি হোক, কোনো সময় করা ঠিক না। কারণ তিনি করেছেন হয়তোবা যারা আওয়ামী লীগ পন্থী আছে তাদেরকে খুশি করার জন্য, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত যদি ক্ষমা না চায়, জামাতও নিষিদ্ধের পথে যাবে, বা জামাত রাজনীতি করার কোনো অধিকার রাখবে না, এটাই তিনি করেছেন। কিন্তু এটা হয়তোবা তিনি নিজে থেকে করেছেন আমি বলবো না, তিনি রাষ্ট্রীয় যাদের দ্বারা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে তারা এটা তাকে বলতে বলেছে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর যে আলোচনা হওয়ার কথা ছিল, সে আলোচনা না হয়ে মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস নিয়েই আলোচনা হচ্ছে। তার মানে এখন সবাই মাহফুজ আলম স্ট্যাটাস নিয়ে আছে, জামাত নিয়ে আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে এত বেশি তৎপরতা দেখা যাচ্ছে না। তারপরেও মাহফুজের পদত্যাগ নিয়ে বেশ সরব হয়েছে জামাতের নেতা কর্মীরা এবং অনেক অঙ্গ সংগঠনের লোকেরা। মাহফুজের পদত্যাগের জন্য তারা মানববন্ধন করবেন, মিছিল করবেন। মাহফুজের কথাগুলো বলে সে অযুক্তি। যেসব এখানে আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।